সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর এম শামসুর আলী। স্যার, আপনাকে স্বাগত সময় সংলাপে। আজকে যে প্রসঙ্গটি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আমাদের বয়োজ্যেষ্ঠ যে নাগরিক আছেন তাদেরকে কি আমরা ঠিক মানে কাজে লাগাতে পারছি, ব্যবহার করতে পারছি, তাদের অভিজ্ঞতা, তাদের জ্ঞানকে, নাকি তাদেরকে একটা বয়সের পর তাদেরকে আমরা অপাংক্তেয় ভাবছি, মানে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে? আপনি দেখেন যে যখন প্লেন থেকে লোক নামে, বিদেশি গেস্টরা বা অন্যান্য গেস্ট যখন আসে, বাচ্চাদেরকে ফুল দিয়ে দেয়। দ্যাটস এ বিউটি। বাচ্চারা ফুল দিয়ে গ্রহণ করে, স্বাগত জানান। আবার বিদেশে দেখা যায় যে যখন কোনো একটা মিটিং হচ্ছে, একটা সেশনে প্রিজাইড করতে হবে, তখন এই সবচেয়ে একটা অভিজ্ঞ লোককে খোঁজে, যিনি তার অভিজ্ঞতাটা শেয়ার করতে পারবেন ইয়াং ছেলেপেলেদের ওখানে। এটা ওই মর্নিং সান অ্যান্ড সেটিং সানের সঙ্গে তুলনা। আমরা সেটিং সান দেখতে যাই না, খেপুপাড়া যাই, কক্সবাজারে যাই, মর্নিং সান দেখতে যাই, এটা তো এই। কিন্তু এদের, আপনি যেটা বলছেন পয়েন্টটা ঠিক, এটা শুধু ওইভাবে সম্মান না জানিয়ে এদেরকে ইয়াং জেনারেশনসকে উদ্বুদ্ধ করবার জন্য অনেক রকম মেকানিজমস আছে। আমি একটা বলি যে আজকে তো ধরেন ইলেকট্রনিক্সের যুগ, সব রেকর্ড তৈরি করা সম্ভব। তো যেটা করা যেতে পারে, একজন শিক্ষাবিদ, আমি নিজে শিক্ষা আছি সুতরাং শিক্ষার কথা দিয়ে শুরু করি, একজন শিক্ষাবিদ যদি তার সারা জীবনের অভিজ্ঞতাগুলো একটা মিডিয়ার সামনে বর্ণনা করেন এবং পরে ওইটা যদি ক্যাসেট হয় তো সবাই এটা দেখতে পারে। যেমন এখন লোকে কল্পনা করতে পারে না যে একটা সময় ছিল যখন বিশ্ববিদ্যালয়ের টিচাররা কমন রুমে গিয়ে মেয়েদেরকে ডেকে এনে ক্লাসে নিয়ে যেত, আবার ওখান থেকে কমন রুমে ফেরত দিত। এইটা তো এই যে এটা শুনলে অনেকে হাসি পাবে, কি ব্যাপার, এখন তো সব এই তো নাই। তারপরে প্রাইসের দিক দিয়ে কত কমে একটা 30 টাকা দিয়ে 28 টাকা দিয়ে একটা হলে থাকা, সেই সারা মাস খাওয়া দাওয়া, এই সমস্ত এই যে পুরোনো দিনে ঢাকাটা কিভাবে বদলে গেল, ঢাকাটা কিভাবে বদলে গেল। আমরা যখন এখানে ছাত্র ছিলাম তো ইউনিভার্সিটির মধ্যে 2-3টে গাড়ি ছিল, আর কোনো গাড়ি ছিল না। আর সামনের এই যে রাস্তা, এয়ারপোর্ট রোড দেখতেন, এখান থেকে যখন রানী আসলেন তখন এই রানীর আসা উপলক্ষ করে এই রাস্তাটা এয়ারপোর্ট রোড তৈরি হলো। নইলে আমরা ঘোড়াগাড়ি করে, এটা রিক্সা করে, ঘোড়াগাড়ি করে এইভাবে এটা ছিল, ঢাকা এইভাবে ছিল। তো এই জিনিসগুলো তার ভিজুয়াল কভারেজ আছে, এটা সেটা। তো একটা আমি বললাম ইতিহাস, একটা হলো বিনোদন, অনেক হাসির জিনিস আছে, একটা হলো অভিজ্ঞতা, আরেকটা হচ্ছে যে অনেকজন আছেন যারা খুব কৃতি শিক্ষক, কৃতি বিজ্ঞানী, কৃতি শিক্ষক, কৃতি ইতিহাসবিদ, মানে সমাজের বিভিন্ন স্তরে তারা কাজ করেছেন। কিন্তু অনেকে হয়তো অভিজ্ঞতা লিখেছেন, আত্মজীবনী লিখেছেন, অনেকে লেখেন নাই। এইটা ক্যামেরা যদি তার কাছে গিয়ে তার কথা শুনে নেয়, এটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এটা করে। যেমন হেমন্ত মুখোপাধ্যায় একজন খুব ভালো সিঙ্গার, যেমন আমাদের অন্যান্য যে সমস্ত সায়েন্টিস্ট ছিলেন তাদের, টাটা, হোমি ভাবা টাটা ইনস্টিটিউটের যিনি ডিরেক্টর ছিলেন, এরকম অনেকের আছে, মানে বাণী, কথাবার্তা, মানে লিপিবদ্ধ আছে, অডিও ভিজুয়াল মেটেরিয়াল আছে। আমার মনে হয় এটা করলে এই ট্র্যাডিশনটা আমরা এখনো বিল্ড করতে পারি। তবে রেডিও বাংলাদেশে একটা ভালো জিনিস অনেকদিন আগে রেখেছিল, সেটা হলো যে যারা মনে করে যে ইনি দেশকে ভালোবাসেন, ইনি একজন সৎ মানুষ, ভালো কর্মী, যেই ফিল্ডেই হোক না কেন ভালো একজন কর্মী, ওরা কিন্তু কিছু কিছু ফুটেজ, মানে সাউন্ডের কিছু রেখে দেয়। আমার কাছে যতটুকু খবর আছে স্যার, যে এখন জাতীয় জাদুঘর এই কাজটি করছে। আমাকে জাতীয় জাদুঘর থেকে জানানো হয়েছিল যে তারা এই কাজটি শুরু করেছেন। আমি আরেকটি বিষয় যেতে চাই, যে এলাকা ভিত্তিক একজন এরকম বয়োজ্যেষ্ঠ শিক্ষক বা
উনি চিকিৎসক হতে পারে, বা সেটা জাগ্রত হয় যে আমি হয়তো আর এই সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কিছু দিতে দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি। সেই মনস্তাত্ত্বিক বা মানসিক জায়গা থেকে তো তাকে আমরা পরিত্রাণ দিতে পারি। যেমন আমি বলি, এটা একটা সত্যি কথা, যেই সমাজে গুণী মানুষকে কদর করা হয় তার মৃত্যু পর্যন্ত, দেখা যায় সেই সমাজে গুণী মানুষের সংখ্যা বেড়ে যায়। এবং আমাদের দেশেও কিন্তু এই যে আমরা শিক্ষকদের কথা বলি, শিক্ষকদের স্যালারির দিক দিয়ে তো তারা সত্যি তেমন পান না, পাওয়া উচিত বিদেশে, কিন্তু শিক্ষকদের যে সম্মান, এটা এই দেশেও ছিল এবং আমাদের এই সাবকন্টিনেন্ট সারা পৃথিবীতে ছিল। আমি একটা ছোট উদাহরণ দিই। ডক্টর কুদরতে খোদা, উনি একসময় ক্যালকাটা প্রেসিডেন্সি কলেজের প্রিন্সিপাল ছিলেন। তো 72 সালে ওখানে একটা ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস হবে, তখন বঙ্গবন্ধুকে ওরা বললো একটা ডেলিগেশন পাঠাতে। তা বঙ্গবন্ধু একটা ডেলিগেশন পাঠালেন, তার মধ্যে উনি ছিলেন, এমআই চৌধুরী ছিলেন, প্রফেসর মোতাব হোসেন, আমি ছিলাম, মতিন পাটোয়ারি সাহেব ছিলেন। আমরা গেলাম। আমি অদ্ভুত লক্ষ্য করলাম যে সেই সময়ে, উনি তো অনেক আগে চলে এসছেন, সেই সময় প্রেসিডেন্সি কলেজে যারা সিনিয়র লোকজন ছিলেন তারা এসে কুদরত সাহেবের পায়ে হাত দিয়ে তারা বলছেন যে পায়ে ধুলো নিচ্ছেন, মানে কত সম্মান আর কি, এটা সম্মান। এই জিনিসটা যদি যদি এখন দেখায় যে রাষ্ট্রের মধ্যে যারা একদম হাইয়েস্ট পজিশন আছে, মানুষ যখন দেখে যে তিনি তার টিচারকে এরকম ভাবে সম্মান করছেন, তাহলে তখন কিন্তু সম্মান বোধটা আস্তে 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 সমাজে জাগরিত হয়। এতে মানুষের হয় কি, রিটায়ার করে বুঝে গেলে যে আমি এখনো অপাঙ্ক্তেয় হয়ে যায় নাই, আমার প্রয়োজন এখনো একেবারে ফুরিয়ে যায় নাই। তো সেই জন্যে তাদের, আমার মনে হয় প্রতিটি জায়গায় আমাদের খুব সচেতন হয়ে যে সমস্ত পুরুষ নারী যারা, এই যেমন বেগম পত্রিকার যিনি নূরজাহান, এর তো সারাটা জীবন একটা কি অদ্ভুত সার্ভিস দিয়ে গেলেন। তো আমাদের দেশের মেয়েরা কিন্তু তাকে স্মরণ করে, যতটা তার ফিজিক্যাল এবিলিটি পারমিট করে তাকে নিয়ে আসা, দ্যাটস এ ভেরি গুড জেস্টার। এরকম ভাবে প্রত্যেক, এইখানে আমি বলবো, এইখানে যে কোন লোক কোন পার্টি করেছিল এটা ইজ অ্যাবসলিউটলি মেটেরিয়াল। কারণ ইংল্যান্ডে এরা সাধারণত, প্রথম কথা হলো, শিক্ষকরা অন্যরা তারা ভোট দেয় ঠিকই, কিন্তু তারা রাজনীতির সঙ্গে তারা করে না। তাদেরকে যে সরকারি আসে একটা কাজ দেয়, সেই কাজটা তারা লাইক রিলিজন, সেই কাজটা তারা ভালো করে সম্পাদন করে। এটাই কিন্তু একটা ইন্টেলেকচুয়ালের মেন কাজ। যে যেখানে থাক, স্বাস্থ্যে থাক, শিক্ষায় থাক, জ্ঞান বিজ্ঞানে থাক, প্রকৌশলে থাক, যে যেখানে আছেন তিনি তার নিজের দেশকে ভালোবাসবেন, জনগণকে ভালোবাসবেন এবং নিজের কাজে ভালো করে করবেন। কিন্তু আমাদের এখানে আনফর্চুনেটলি হয়ে যায় যে ওই খোঁজা হয় যে ইনি কে, ইনি কোথায়, এর কোন আমলে, এর অ্যাপয়েন্টমেন্টটা কোন আমলে হয়েছিল। আই থিঙ্ক দিস ইজ ভেরি পেইনফুল, ভেরি পেইনফুল। কারণ তিনি মানুষকে দিয়েছেন কিনা কিছু, দেশকে ভালোবাসেন কিনা, তিনি সত্য কথা বলেন কিনা, তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, এগুলোই তো হচ্ছে আসল কথা। মানে হাউ ডাজ ইট ম্যাটার যে তিনি করেছেন কিনা। কেউ কি টাটা কোন পার্টির, এই বা হোমি ভাবা যে কোন পার্টি করতেন তাকে কেউ জিজ্ঞেস করে? কেউ কি জিজ্ঞেস করে যে উনি কংগ্রেস করতেন নাকি উনি অন্য পার্টি করতেন, সিপিএম করতেন? আমরা ইংল্যান্ডে কি জিজ্ঞেস করি যে ওয়াজ হি এ কনজারভেটিভ অর ওয়াজ হি এ লেবার পার্টি লোক? তা জিজ্ঞেস করি না। অল উই ওয়ান্ট ইজ হি সামবডি ইন হিজ অর হার ফিল্ড। এই সামবডি ইন হিজ অর হার ফিল্ড, এবং দেশকে তিনি সম্মানের সঙ্গে একটা আপনি কি জায়গায় যে নিয়ে কোনো উদ্যোগ দেখতে পারেন? মানে কেউ কেউ তো স্বেচ্ছায় সময় দেন যে তিনি হয়তো প্রবীণ হয়েছেন, বয়সের কারণে প্রবীণ হয়েছেন, কিন্তু মনের দিক থেকে তো প্রবীণ
হননি, সেই মানুষটি হয়তো সেবা দিয়ে যেতে এখানে চায়। একটা খুব ভালো কথা বলেছেন, সেটা লোকে বলে যে ইটস নট এজ অফ দ্য বোন, এজ অফ দ্য মাইন্ড। ফাইন। এজ অফ দ্য মাইন্ড সাধারণত দেখা যায় যে আমাদের দেশে যে রিটায়ারমেন্ট এজটা না, এই রিটায়ারমেন্ট এজটা একটু কম। যাই হোক, 57 এখন একটু বাড়িয়েছেন সরকার। আবার ম্যাথমেটিক্স ইংলিশের টিচার্স হলে তাদেরকে আরো একটু বাড়িয়েছেন, ভেরি গুড, কারণ ভালো লোক না হলে হবে কেন করে। কিন্তু অন্যান্য দেশে একটা সিস্টেম আছে, ন্যাশনাল লেভেলে ন্যাশনাল প্রফেসর, এমারিটাস প্রফেসর, তারপরে সুপারনিউমারি, এর বিভিন্ন জায়গায় তাদেরকে ইনভলভ করে রাখা হয় এবং বলা হয় যতদিন তুমি পারো, তোমার শক্তিতে কুলায়, ততদিন পর্যন্ত তুমি আমাদের সেবাটা দাও। দিস ইজ এ ভেরি গুড জেস্টার। কারণ ওই রকম অভিজ্ঞতা, একজন লোকের যদি অভিজ্ঞতা থাকে এবং তার যদি উৎপত্তি থাকে, তাহলে তো সেই তার কোনো বিকল্প নেই, তাকে ব্যবহার করা উচিত। আমাদের এই টেন্ডেন্সিটা খুঁজে বার করতে হবে যে আমাদের মধ্যে যারা জ্ঞানী গুণী লোক আছে তাদেরকে ব্যবহার করতে হবে। আর না করলে হয় কি, দেখা যায়, আপনি একটা জিনিস লক্ষ্য করছেন, রিটায়ারমেন্টের পরে অন্য ধরনের সিনারিও। এই লোকে কাপড় চোপড়ের পরিবর্তন, এখানকার বোতাম এইখানে, এখানকার বোতাম এইখানে হয়ে যাচ্ছে। ইজ নট লুকড আফটার ওয়েল। তার কিছুদিন পরে দেখবেন যে তার কেউ কেউ ডিমেনশিয়ায় ভুগছে, কেউ কেউ অন্য অন্য জায়গায় অসুখ। এসবই কিন্তু কেয়ারিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তার কোনো কাজ নেই। has a right to live in a dignified manner. সে একটা গ্রামের কৃষক হতে পারে, সেও তো ভালো মানুষ হতে পারে, আর সন্তানদের কাছে সবাই প্রিয় বাবা মা। এখন রাষ্ট্র একজন সিনিয়র সিটিজেনকে কিভাবে করতে পারে, তোমার বাস ভাড়া কমিয়ে দিলাম, তুমি প্লেনে যাবে, তোমার সিনিয়র সিটিজেন হলে তোমাকে একটা ডিসকাউন্ট দিলাম, তুমি একটা জায়গায় নাতি নাতনিদের নিয়ে বেড়াতে গেছো, তো তোমার আমি ফিটা একটা করে দিলাম। এটা বিদেশে আছে, বিদেশে ছাড় দেয়া। এরকম সিনিয়র সিটিজেনদের এই লাইব্রেরিতে যাওয়া, পাবলিক প্লেসে যাওয়া, ভিজিট করা, ট্রাভেল করা, অনেকগুলো জায়গায় তারা কনসেশন। অনেক জায়গায় তাকে মানে লাইনে দাঁড়াতে হচ্ছে না, সিনিয়র সিটিজেন হলে, প্লেনেও সিনিয়র সিটিজেন হলে আগে তাদের করছে। দিস আর গুড জেস্টার্স। কিন্তু এগুলো রাষ্ট্র তো করবে, তার আগে করা উচিত পরিবারের সদস্যদের। পরিবার থেকে শুরু হতে হবে সেই। কিন্তু আজকে একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে যে ফ্যামিলিটা আগে ছিল আমাদের অ্যাটমিক ফ্যামিলি, এখন অ্যাটমিক ফ্যামিলি হয়ে না গিয়ে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যায়, হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা কাচ্চা, বাস ওই। কিন্তু এর চারপাশে অন্য বৃত্তে বাবা থাকতেন, মা থাকতেন, পরিবার চক্র, একটা পরম্পরা ছিল। বাবা মা, তারপরে ছেলেপেলে, আবার নাতি নাতনি। এবং ওই বৃদ্ধ বয়সের একটা বড় প্লেজার নাতি নাতনিদের সঙ্গে খেলা করা, নাতি নাতনিদেরকে সঙ্গে হাস্য কৌতুকে একটা খুব প্রাণোচ্ছল সময় এটা কাটানো। আনফর্চুনেটলি এটাতে ভাঁটা পড়ে যাচ্ছে লোকদের। কেন? ওই যে বললাম যে জায়গা কম, জায়গা থাকলেও বাবা মাকে ঠিক যেভাবে ট্রিট করা দরকার সেভাবে ট্রিট করছে না। আর বয়স হয়ে গেলে মানুষ কিন্তু একটু সেন্সিটিভ হয়ে যায়। যার যত দারিদ্র, তার সেন্সিটিভিটি কিন্তু তত বেশি, সে তত বেশি অবজ্ঞা। আর যার পয়সা কড়ি আছে, ডোন্ট কেয়ার, তোমরা আমাকে দেখলে না দেখলে, আই হ্যাভ এনাফ মানি টু গো অ্যারাউন্ড। আমার কাছে কখনো কখনো মনে হয় যে ওই সংবেদনশীলতার জায়গাটা সমানই, ওটাও দেখা যায়। সে গ্রামে একদম পণ্য কুটিরে থাকুক আর ফ্ল্যাটের কোন একটা ঘরে থাকুক, ওটা কিন্তু এখন হয়ে গেছে কি, এই বৃদ্ধাশ্রম, এদের মধ্যে যে একটা বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, এটা কিন্তু ঢাকাতেও, অন্যান্য শহরে তো হয়, অন্যান্য দেশে, ঢাকাতেও দেখছি বৃদ্ধাশ্রমে এমন সব লোক যাচ্ছে, তাদের ছেলে মেয়েরা কিন্তু এই দেশে বাস করছে, ভালো চাকরি করছে, ইউনিভার্সিটিতে, অন্যান্য জায়গায় তারা কাজ করছে, কিন্তু তার বাবা মা
বৃদ্ধাশ্রম। এমন নয় যে তারা দেশের বাইরে আছেন। না, তো এটা খুব একটা আনফরচুনেট ট্রেড। কারণ কখন যায়, যখন ছেলে নেই, মেয়ে নেই, তার দেখবার কেউ নেই, তার তার মুভমেন্ট খুব রেস্ট্রিক্টেড, সেই জায়গায় স্পেশাল কেয়ারের জন্য যায়। কিন্তু বাবা মা দেখছে না, কারণ তাকে একটা বোঝা মনে করছে বা এটা সেটা, তখন খুব কষ্ট লাগে। নচিকেতা ঘোষের মতন সেই বাবা গিয়ে বলে যে আমার সন্তান, আমি তাকিয়ে আছি কখন আমার সন্তান আমার কাছে আসবে। আপনি যেটা স্যার বলছেন অ্যাটমিক ফ্যামিলি, সেই পরিবার যদি থাকে তাহলে বৃদ্ধাশ্রমের দরকার হয় না। তাকে না, ওটা ভেঙে গেছে। কিন্তু আবার ইদানিং লক্ষ্য করছি যে বৃদ্ধদের দরকার হচ্ছে, বিশেষ করে মহিলাদের, তাদের একটু কদর বাড়ছে। কেন না, অনেক ফ্যামিলিতে, আচ্ছা মানে বাবা মা কাজে ব্যস্ত, নাতনিকে দেখার জন্য, নাতিকে দেখার জন্য। এক্স্যাক্টলি, ওই একটা অনেক ফ্যামিলিতেই বাবা মা দুজনেই মানে ডে কেয়ার সেন্টারের কাজটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ওই তখন নিজের মা বাবা হচ্ছে, মহিলা তার নিজের বাবা মাকে ডাকেন, অথবা শ্বশুর শাশুড়ি কেউ একজন নিকট আত্মীয় থাকলে তার কাছে ওখানে রেখে দিয়ে তারা সংসার করছেন। সুতরাং তখন আবার একটা মনে হচ্ছে যে না, এরকম একজন থাকলে তো ভালো, কারণ একজন কাজের মেয়ের কাছে রেখে যাওয়া তার চাইতে এই নিজের আত্মীয়ের কাছে রাখাটা অনেকটা সেফ। ইনভেস্টমেন্ট অফ লাভ অ্যান্ড কেয়ার অনেক বেশি হবে। তো এই জিনিসটা বুঝতে হবে যে প্রত্যেককেই একটা ওই স্টেজে যেতে হবে, এবং লাইফ একটা ফুল সাইকেল, যেটা আমরা বলছিলাম জীবনচক্র, একটা জীবনচক্র, দ্য 7 stages of life। এটা শেক্সপিয়ার তার অ্যাজ ইউ লাইক ইট এর মধ্যে লিখেছে যে 7 stages of life এর মধ্যে একটা সময় আসে যখন টিথ, দাঁত থাকে না, আইস দেখতে পারে না, তারপরে টেস্ট, খাবারের কোনো এভরিথিং, মানে উইদাউট এভরিথিং। এইটা কিন্তু কোরআনেও আছে যে এমন আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে দীর্ঘ জীবন দান করি, এবং কিছু কিছু লোককে এমন স্টেজে নিয়ে যায় যে ঠিক সেই শৈশবে যেরকম অবস্থা তার ছিল, তখন দেখা যায় যে সে একটা শিশুর মতন হয়ে গেছে অনেকটা। তো সেই অবস্থায় কিন্তু মানুষের থাকাটা তার নিজের জন্য, এইসব সিনিয়র লোকদের নিজের জন্য ভালো নয়। এবং যতই অ্যাটাচ থাকুক না কেন ছেলে বা মেয়ে, দীর্ঘদিন যদি এটা করে, তবে একটা বিরক্তির ভাব যদি আসে, এবং সেই বিরক্তি যদি বাবা মা দেখে ফেলে, তখন সে অনেক সময় মুখ দিয়ে বলে, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাচ্ছ না কেন, আমাকে তুলে নাও, এরকম ধরনের। এবং পশ্চিমে কিন্তু আরো কঠিন, সেখানে একটা হচ্ছে, যদি অসুখ বিসুখে ভবে, তখন তাদের মধ্যে একটা টেন্ডেন্সি হচ্ছে যে I have a right to die, যেটা আমরা এখানে করি না, যেটা আমার মরবার অধিকার আছে, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না, আমি মরে যাব। সেটা একটা পেইনফুল। আমি একটু বিরতিতে যাচ্ছি, ফিরে এসে একটু জানতে চাই যে আমাদের যে তরুণ প্রজন্ম, আমাদের যে আগামী প্রজন্ম বা যারা এখন আছে, বা সহজ আপনি বললেন যে মানে তারা বেড়ে গিয়েছে, সেই জায়গার সংকটের দিকে কি আমরা এগোচ্ছি, নাকি তারা আবার আমাদের দিকে তাকে তারা আবার ফিরতে শুরু করে, কিন্তু আমরা ওই মুখী রয়ে যাচ্ছি? আমি অনেককে দেখেছি স্কুলে নাতনিদের হাত ধরে টেনে নিয়ে আসছে, দিয়ে আসছে, they get pleasure out of it, কিন্তু অন্যরকম একটা আনন্দের মধ্যে থাকে, একটা আনন্দের মধ্যে থাকে। এবং এই আপনি দেখেন না, আমাদের ধর্মের কথা, ইসলাম ধর্মে দেখেন, আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো শুধু নিজ ফ্যামিলি নিয়ে ব্যাপৃত তা না, তার ছেলে বেঁচে ছিল না, কিন্তু যে মেয়ের ঘরে যেটা নাতি, ইমাম হোসেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, এরা নামাজ পড়ার সময় তার ঘাড়ের মধ্যে গিয়ে বসতো, এবং উনি উঠতে পারতেন না, কারণ উঠতে গেলে এরা পড়ে যাবে। তো এই যে জিনিসটা, যে আদর, এবং অনেক সময় চাদরের মধ্যে সব ঢেকে রেখে দিতেন তাদেরকে, এবং বলতেন যে আমাকে যারা ভালোবাসো তারা এদেরকে ভালোবাসো। এই যে পরম্পরাটা, কিন্তু এটা এক্সাম্পল দেখে দিয়েছেন, এবং সব ধর্মেই আছে যে তারাও দেখে যে বাবা মা ব্যস্ত থাকলেও
আমি তো আই এম প্রাউড। এটা শুধু শিক্ষার পরে নির্ভর করে না। গ্রামে অনেক সাধারণ মানুষ যারা কৃষিকর্মে আছে, লেখাপড়া বেশি নেই, কিন্তু তাদের তাদের যে সন্তান প্রেম বা মানব প্রেম এরকম যে তাদের বাচ্চারাও যদি তাদের দেখে যে আমার বাবা, আমার মা, আমার দাদা কিরকম মানুষের সঙ্গে বিহেভ করছে, এই 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 বিহেভিয়ারাল প্যাটার্নটা কিন্তু দেখে দেখে বিহেভিয়ারাল প্যাটার্নটা শুধু দেখে। আবার যদি দেখে যে বাবা দাদার সঙ্গে ভালো ব্যবহার করছে না, হ্যাঁ, তাহলে সেই যে গল্প আছে না, যে একটা শাশুড়িকে এক বৌমা বলছে, হ্যাঁ এ থালা নিয়ে কমপ্লেন করো, এটা বলে একটা শানকিতে খেতে দিয়েছে, পছন্দ হয়নি, সে শানকিটা ভেঙে ফেলেছে। তো তখন তার ছেলে বলছে যে মা, এই যে তুমি এইটা শানকিটা ভেঙে ফেললে, আমার বউ এসে তোমাকে কিসে খেতে দেবে? তুমি যখন শাশুড়ি হবা তো তুমি এটা ভেঙে ফেললে তোমাকে কে খেতে দেবে? তো এটা করলে দেখা যায় যারা এটা পরম্পরায় ঘুরে আসে, এই জিনিস কিন্তু আবার তাকে ভোগ করতে হয়। পশ্চিমে কিন্তু একটা সিস্টেমটা আমি মনে করি ভালো। সবাই দে প্রেফার টু লিভ উইথ দ্য ডটার্স, কারণ ডটারকে যদি বকাও যায় তখন মনে করবে, এই বাবা তুমি খেলে না, এটা খাও, কেন খাচ্ছ না, রাগারাগি করা যায়। তখন ও তো মনে করবো চিরকাল এরকম রাগারাগি করে, কিছু মনে করে না। কিন্তু যদি পুত্রবধূ চিৎকার করে তখন বললো যে হ্যাঁ, তখন লাগে। এর চেয়ে এই ডাইকটমি অ্যাভয়েড করার একটা পদ্ধতি আছে। যদি কারো সামর্থ্য থাকে তাহলে মেয়ের সঙ্গে থাকো, ইটস এ মাচ বেটার প্রপোজিশন দেন ছেলের সঙ্গে থাকা। কারণ আমার বাড়িতে একটা বউ আসলো, আমি তার কথা চিন্তা করছি না, কিন্তু আমার মেয়েটা যেখানে গেল তার কাছে প্রতিনিয়ত তার কথা চিন্তা করছে যে ও কিরকম আছে, কাজের লোক আছে কিনা। এই যে একটা বৈপরীত্য, একটা ডাইকটমি, এটা কিন্তু আমাদের সমাজে দারুণ ভাবে মেয়ে কেন্দ্রিক কথাটা বললেন, কিন্তু ছেলেও তো তাহলে মেয়ের সঙ্গে তো ছেলে আসছে না, মেয়ের সঙ্গে যদি থাকছেন যারা, হ্যাঁ, মেয়ের তো স্বামী আছে, মেয়ের স্বামী আছে, কিন্তু সাধারণত দেখা যায় যে মেয়েরা দে প্রিভেল অন দেয়ার হাজবেন্ডস, যে আমার বাবা মা আছে। আর এটা যদি একটা সিস্টেম হয়ে যায় তাহলে কিছু বলে না, হাজবেন্ডও কিছু বলে না, কারণ সেও তার মেয়ের কাছেই হয়তো বৃদ্ধ বয়সে তার মেয়ের কাছে গেল। এবং এটা ঠিক যে মেয়েরা ইজ মোর কেয়ারিং, এর এক্সেপশন যে তার নেই না, পুত্রবধূ যে কেয়ার করে না, তবে ইন জেনারেল মেয়েরা মোর কেয়ারিং অ্যাবাউট দেয়ার প্যারেন্টস, বাবা মাকে অনেক বেশি দেখে। আমি শেষের দিকে আমি শুধু জানতে চাই যে আমরা বলছিলাম যে বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে নেয়া, মানে তাদেরকে, কিন্তু আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন, যারা যে জায়গা থেকে তাকে দিতে চান সমাজকে, সেই মানসিকতা এখন যে বয়োজ্যেষ্ঠ আছে সেটা কি রকম? বৃদ্ধ ব্যক্তিকে প্রথম সম্মানটা কিন্তু ফ্যামিলি থেকে দেওয়া যায়, পরিবার থেকে দেওয়া যায়। পরিবার যদি বলে যে রাষ্ট্রে তুমি সম্মান দিলে বা না দিলে, আই ডু নট কেয়ার, কিন্তু আমি জানি আমার বাবা, পরিবার দিলে সেটা সমাজ এবং রাষ্ট্র পর্যন্ত পৌঁছে যাবে। পরিবার থেকে যদি সম্মান প্রদর্শন করা হয়, ইররেসপেক্টিভ, এই যে একজন তো একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসে, আমরা অধিকাংশ কি ছিলাম, আমরা ছিলাম তো এখানে অ্যাগ্রারিয়ান ইকোনমি থেকে আমরা এসেছি। সেখান থেকে কেউ বলতে পারবে 2 পুরুষ আগে 3 পুরুষ আগে কেউ গ্রামের ছিল না, সব ওইখান থেকে এসছে। সুতরাং এইখানে যদি কোনো ছেলে খুব ভালো রেজাল্ট করে, খুব ভালো উচ্চ পোস্টে চলে গেল, সে কি অস্বীকার করতে পারবে যে আমার দারিদ্র্যের একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমার এটা নাই? ওখানে তার বাবা মা যখন আসে, তখন বাবা মাকে যদি সে নেগলেক্ট করে, তখন কিন্তু এটা অন্যেরা দেখে, এটা ঠিক না। আমেরিকান যিনি অ্যাম্বাসেডর, তিনি বললেন যে তার পরিবারের খুব বললেন যে তার মা লেখাপড়া শিখতে তো অসুবিধা হয়েছে দারিদ্র্যের কারণে। অনেকে বলেন যে আমার বাবা লেখাপড়া শিখতে পারে নাই, আমার মা লেখাপড়া শিখতে পারে। হোয়াট এ গুড, এটা যে এই যে অ্যাডমিশনটা, যে ফেসিলিটি ছিল না, দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম, আমি বড় হয়েছি, আমি যে লড়াই করে একটা জায়গায় পৌঁছে, এর মধ্যে তো সম্মানবোধ বেশি, এর মধ্যে তো কোন রকম
এই যারা ইনফিনিটি কমপ্লেক্সে ভোগে ভোগে, তাদের- তারা কিন্তু এই ধরনের জিনিস সেই জায়গা থেকে স্যার যে প্রবীণদের জন্য আমরা যে কথাটা বলতে চাই সেটা পরিবার থেকে শুরু করতে হবে, পরিবার থেকে বলা শুরু করতে হবে যে আমার পরিবারের যে বয়োজ্যেষ্ঠ আছেন, যে সদস্য আছেন, তার জন্য আমরা। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় সংলাপে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের এই আলোচনা সঙ্গে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।